আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা বোর্ডে দেখতে পারছো আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 2 নাম্বার কোয়েশনে যেটি আছে, অর্থাৎ কোয়েশন নং 2তে যে প্রশ্নটি আসে তোমাদের এক্সামে, সেই প্রশ্নটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা রেখেছি ঢাকা বোর্ড 2025, অর্থাৎ বিগত কিছুদিন আগে যে বোর্ড এক্সাম হয়েছিল 25 সালে এইচএসসি পরীক্ষার্থীদের, সেই বোর্ড এক্সামের ঢাকা বোর্ডে এসেছে এই কোয়েশনটি। যদিও আমরা সকলেই জানি কোয়েশন নং 2 অনেক সহজ, খুব সহজে আমরা 5 মার্কস তুলতে পারবো। তো আমি গত ক্লাসে তোমাদের এই টপিকের আলোকে কিছু রুলস আলোচনা করেছিলাম। আজকে আমরা এই বোর্ড কোয়েশন সলভের মাধ্যমে রুলসগুলোর প্রয়োগ দেখব। অর্থাৎ আমাদের এই ফিল ইন দ্য গ্যাপসে কিছু অপশন থাকবে, তো অপশনগুলোর ব্যবহার আমি আলোচনা করেছিলাম আগের ক্লাসে। অর্থাৎ কোন ওয়ার্ডটা কোন জায়গায় হবে, কোন ফ্রেজটা কোন জায়গায় হবে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সরাসরি বোর্ড কোয়েশনটা প্র্যাকটিস করব ইনশাল্লাহ। বিন্দুমাত্র হলো তোমাদের উপকার আসবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবা। তো আমরা শুরু করি আমাদের ক্লাসটি। তার আগে একটু রিকোয়েস্ট, যারা 26 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য কিন্তু আমাদের সুপার সাজেশন রেডি হচ্ছে পিডিএফ আকারে, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস 3 বিষয়ের। তো তোমরা যারা নিতে আগ্রহী কিংবা তোমরা যারা আমাদের এই ফ্রি ক্লাসের লিঙ্কগুলো সবার আগে পেতে আগ্রহী, অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। তো আমরা বেসিক্যালি সবাই জানি এই টপিকটা একটু ইজি, এই টপিকে আমরা 5 মার্কস সহজেই তুলতে পারি। তো আমার প্রথম অপশন হচ্ছে ইউ ড্যাশ নট টাচ ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। অর্থাৎ ইউ নট টাচ, এখানে একটা অপশন হবে উপর থেকে, নট টাচ ক্রোকোডাইল মানে তোমার কি ক্রোকোডাইল টাচ করা উচিত না। ইট মে বি ডেঞ্জারাস, ক্রোকোডাইল মানে কুমির, ইট মে বি ডেঞ্জারাস এটি বিপজ্জনক হতে পারে। তাহলে আমরা এখানে কি নিতে পারি, ইউ ড্যাশ নট। তাহলে আমি বলতে পারি ইউ হ্যাড বেটার মানে বরং ভালো, কি ভালো, ওই যে ক্রোকোডাইল টাচ না করা। তাহলে ইউ হ্যাড বেটার নট টাচ ক্রোকোডাইল। আমরা গত ক্লাসে হ্যাড বেটারের ব্যবহার দেখেছিলাম। হ্যাড বেটারের ব্যবহার হচ্ছে যখন তুলনামূলক কোনো একটা কাজের চেয়ে বরং ভালো বোঝাবে, অর্থাৎ আমার এটা করার চেয়ে এটা করা বরং ভালো। তাহলে আমরা হ্যাড বেটারটা এখানে নিতে পারি, মানে ইউ হ্যাড বেটার নট টাচ ক্রোকোডাইল। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এভাবে যদি কোনো একটা কিছু করা ভালো বোঝাই, যেমন এখানে ক্রোকোডাইল টাচ না করা ভালো, তাই এখানে আমরা হ্যাড বেটার নিব, হ্যাড বেটার। তাহলে হ্যাড বেটারের রুলস আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। হ্যাড বেটারের পর অলওয়েজ বি ওয়ান হবে, অলওয়েজ কি হবে, ভার্বের বেস ফর্ম। ওকে, তারপর আসি আমাদের এরপর হচ্ছে she has never boiled an egg dash prepared an entire meal। এটা অবশ্যই আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। দুইটা কাজের মধ্যে যখন বলা হবে যে সে এটা করতে পারে না, ওটা তো দূরের কথা। তো ঠিক সেম, সে পারে না, প্রথম বাক্যটা নেগেটিভ থাকবে, এরপর বাক্য একটা বড় জিনিস থাকবে, সেখানে অবশ্যই আমরা নিঃসন্দেহে লেট এলং নিতে পারি। লেট এলং করি তো, তাহলে আমাদের এখানে কী হবে, লেট এলং। আমি রুলসটা লিখতেছি কেন লেট এলং হবে আর কীভাবে আমরা জানবো। অর্থ অনুযায়ী তো জানার কথা, তাছাড়া আরও কয়েকটা ক্লু দিয়ে জানতে পারি। এই যে গ্যাপসের লেট এলং হবে, তার আগের বাক্য সবসময় নেগেটিভ হবে। তার আগের বাক্য কী হবে, নেগেটিভ, সে এটি করতে পারে না, না পারা বুঝাবে কোনো একটা কিছু প্রথম বাক্যে। তারপর লেট এলং দিয়ে দ্বিতীয় বাক্যে বড় একটা কিছু উল্লেখ করবে। যেমন এখানে বলা হচ্ছে শি হ্যাজ নেভার, সে কখনো কি ডিম ভাজতে পারেনি। লেট এলং প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, কি মিল তৈরি করা তো বা মিল প্রস্তুত করা তো দূরের কথা, সে ডিমই ভাজতে পারে না। তো আমরা অনেক সময় বলি না, সে 1 কিমি হাঁটা তো 1 কিমি দৌড়ানো দূরের কথা, সে 10 কিমি কীভাবে পারবে। তো বলি না, শি ক্যান নট রান 1 কিলোমিটার, লেট এলং 10 কিলোমিটার। যারা আমাদের আগের ক্লাসের রুলসগুলো দেখেছো, তোমরা সেখানেই ক্লিয়ার করে নিয়েছো যে লেট এলং এর ব্যবহার কেমন হবে। তারপর ইট ইজ রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য রেন স্টপস,
তাহলে কি এখন এটা একটা পুরো একটা বাক্য। এখানে বাক্যের মধ্যে প্রথম প্রেসে বলা হচ্ছে হি উইল গো টু দ্য শপ, মানে সে শপে যাবে কি কখন, দ্য রেন স্টপ, বা বৃষ্টি থামার সাথে সাথেই। তো আমরা জানি পরস্পর কোন একটা কাজ এটি হওয়ার পর এটা, মানে এটা হতে হতে এটা হয়ে গিয়েছে, পরস্পর কোনো কাজের সম্পর্ক বোঝালে আমরা অ্যাজ সুন অ্যাজ নিব। অর্থাৎ এই বেল রিং পড়ার সাথে সাথে কি সে বের হয়ে গিয়েছে, তাহলে বেল রিং পড়ার সাথে সাথে সে বের হয়ে গেছে, তাহলে দ্য বেল র্যাং অ্যাজ সুন অ্যাজ হি লিফট, এইভাবেই। তো এখানেও সেম, হি উইল গো টু দ্য শপ অ্যাজ সুন অ্যাজ দ্য রেন স্টপ, মানে দ্য রেন স্টপস, বৃষ্টি থামার সাথে সাথেই হি উইল গো টু দ্য শপ, মানে সে শপে যাবে বৃষ্টি থামার সাথে সাথেই, মানে কোনো একটা কাজের সাথে সাথেই বোঝালে আমরা অ্যাজ সুন অ্যাজ নিব। তাহলে আমরা এখানে কি নিব, এখানে আমাদের অ্যাজ সুন অ্যাজ হবে। তোমাদের কোনো যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবা, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকে মেসেজ দিবা, আমাদের অলওয়েজ রেসপন্স করা হবে। আর আমরা এভাবে প্রত্যেকটা টপিকের ওপর কি প্রথম কয়েকটা ক্লাসের শর্টকাট রুলস আলোচনা করব, প্লাস এরপর বোর্ড কোয়েশ্চেন সলভ করে তোমাদের সরাসরি কি করব বুঝিয়ে দিব টপিকটা। ক্লিয়ার? আমাদের এই সিকোয়েন্সে আমাদের ক্লাসগুলো চলমান থাকবে। তো তোমরা যারা নিউ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর পেজটি ফলো দিয়ে রাখবা। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজের ব্যবহার জানতে পারলাম। আমাদের পরপর দুইটা ঘটনার মাঝামাঝিতেই অ্যাজ সুন অ্যাজ বসবে, মানে যে ঘটনা দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, যেমন বৃষ্টি থামার সাথে সাথে কি সে শপে যাবে। তারপর আই ডোন্ট নিড আ লিফট, আই ড্যাশ ওয়াক, মানে কি আই ডোন্ট নিড আ লিফট মানে আমার লিফটের প্রয়োজন নেই। তো আই ওয়াক মানে আমার হাঁটা কি ভালো, তাহলে আমাদের তুলনামূলক ভালো বোঝাচ্ছে আর কি। এখানে আমরা কি নিব, ওটা তো এটা একসাথে হবে না, আমাদের এখানে উড রাতার মানে আই উড রাতার ওয়াক, তাহলে আমাদের আই ডোন্ট নিড আ লিফট, আই উড রাতার ওয়াক। যদিও উড রাতারের ব্যবহার আমরা বলেছিলাম দেন থাকবে, গত ক্লাসে রুলস আলোচনা করেছিলাম। উড রাতার ব্যবহারের ক্ষেত্রে আমাদের বাক্যটাতে অবশ্যই দেন থাকবে, কারণ দেন থাকার কারণ হচ্ছে তুলনামূলক আরেকটা কাজের চেয়ে বরং ভালো বোঝানোর সময় উড রাতার ইউজ হয়। তো এখানে দেন না থাকলেও আমাদের একটা বাক্য দিয়েছে আই ডোন্ট নিড আ লিফট মানে আমার লিফটের দরকার নাই, আই উড রাতার ওয়াক মানে কি আমার হাঁটাই কি ভালো, আমার হাঁটাই বরং ভালো, উড রাতার। তো তোমরা এখানে কনফিউশনে পড়ার কথা হ্যাড বেটার আর উড রাতার নিয়ে। মনে রাখবা হ্যাড বেটারও সেম অর্থ দেয় মোটামুটি, উড রাতার সেম অর্থ দেয়, কিন্তু পার্থক্যটা হচ্ছে আমাদের উড রাতারের বাক্যটা দেন থাকতে পারে, দেন না থাকলে আমরা কেউ বুঝবো। এই যে ইউ হ্যাড বেটার মানে বরং ভালো, উপদেশমূলক কোনো একটা বাক্য থাকবে, ওই বাক্যে আমরা হ্যাড বেটার নিব। আর উড রাতারটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে মানে কোনো একটা কাজের চেয়ে কি ভালো বুঝালে, আর হ্যাড বেটার হচ্ছে কোনো একটা কিছু না করা বুঝালে। হ্যাড বেটার কিন্তু তুলনা বুঝাবে না, মানে অমুক কাজে না করে অমুক কাজটা করা ভালো, এটা বোঝাবে না হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে একটা বাক্যেই কোনো একটা কিছু করা ভালো বুঝালে, যেমন ইউ হ্যাড বেটার নট টাচ ক্রোকোডাইল মানে কি তোমার ভালো ক্রোকোডাইল টাচ না করা। এখানে কি অন্য একটা বাক্যের সাথে তুলনা করেছে যে মানে তোমার এটি টাচ না করে ক্রোকোডাইল টাচ না করাচ্ছে এটা টাচ করা ভালো, এরকম তো বলে নাই। তোমাকে একটা বাক্যই দিছে, একটা সাবজেক্টে দিছে, মানে ক্রোকোডাইল টাচ না করাই ভালো। তাহলে এখানেই আমাদের কি হ্যাড বেটার। হ্যাড বেটার আরেকটা বিষয়ের সাথে কি করবে না, কম্পেয়ার করবে না, কিন্তু উড রাতার অবশ্যই আরেকটা বিষয়ের সাথে কম্পেয়ার করবে, যেমন এই লিফটের সাথে কম্পেয়ার করছে। এখানে আই ডোন্ট নিড আ লিফট মানে আমার লিফটের দরকার নাই, আই উড রাতার ওয়াক। তাহলে আমি আবার বলছি উড রাতার আরেকটা বিষয়ের সাথে কম্পেয়ার করে অন্য একটা বিষয়টি কি ভালো বোঝাবে, যেমন এখানে লিফটের সাথে কম্পেয়ার করে হাঁটাটাকে মানে ভালো বুঝিয়েছে, তাই উড রাতার। আর হেড বেটার কিন্তু কি কোনোটার সাথে পার্থক্য বোঝাবে না, হেড বেটার মানে এটা ডিরেক্টলি একটা উপদেশমূলক বাক্য হয়ে যাবে, মানে তোমার এটা না করাই ভালো বা এটা করাই ভালো এক বাক্যেই থাকবে, এটার সাথে আরেকটা বিষয় থাকবে না।
কম্পারেটিভলি, ঠিক আছে। ঠিক আছে, তারপর আমাদের দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। মানে কি, দে সলভ দিস প্রবলেম মানে প্রবলেম সলভ করা কি উচিত, নতুবা কী হয়ে যাবে, দ্য প্রজেক্ট উইল ফেল। তাহলে ইউ হ্যাভ টু, আমরা তো বুঝতে পারতেছি যেহেতু আমাদের নতুবা প্রজেক্ট উইল ফেল, প্রজেক্ট কি ব্যর্থ হবে, তাই আমাদের অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাহলে আমরা তো গত ক্লাসে রুলস আলোচনা করেছিলাম, আবশ্যিক কোনো কাজ বোঝালে মানে কোনো কাজ করতে হবে অবশ্যই, তখন আমরা হ্যাভ টু নিব, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যেটা থাকে সেটা নিব আমরা। তো দে এর সাথে আমাদের এখানে অপশন আছে, আমাদের অপশনে হ্যাভ টু আছে, আর তাছাড়াও দে এর সাথে আমার হ্যাভ টুই হবে। যদি হি থাকতো হ্যাজ টু, আর টেন্সটা যদি ফার্স্ট টেন্স থাকতো তাহলে হ্যাড টু। এখন আমার দে এবং প্রেজেন্ট টেন্স, তাই আমরা অপশন অনুযায়ী হ্যাভ টু নিব। তাহলে হ্যাভ টু মানে কি, আবশ্যিক কোনো কাজ বোঝালে, আর হ্যাভ টু এর পরও সেমভাবে আমাদের বি1 হবে অলওয়েজ। এরপর এফ নাম্বার, দি হাউস ওয়াজ ডার্টি মানে বাড়িটি অপরিষ্কার ছিল, ড্যাশ ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস মানে বাড়িটি নোংরা ছিল, ড্যাশ ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। আমরা জানি সাবজেক্টের জায়গায় সবসময় আমরা কনসিডার করব যদি একটা গ্যাপ থাকে ইটকে অথবা দেয়ারকে। সাবজেক্টের জায়গায় যদি কখনো গ্যাপ থাকে চোখ বন্ধ করে ইট অথবা দেয়ার দুইটা থেকে একটা বিবেচনা করবা। তো আমরা কীভাবে বুঝবো এখানে ইট হবে নাকি দেয়ার হবে? এখানে দেখে বোঝা যাচ্ছে দেয়ারটা হবে যে সেখানে, আমি গত রুলস আলোচনা করেছিলাম, দেয়ার হবে মানে কোনো একটা জায়গায় বা কোনো একটা কিছুতে এমন হচ্ছে তেমন হচ্ছে, সেখানে বোঝালেই দেয়ারটা আমরা নিব। মানে সেখানে 5টি কলম আছে, সেখানে তারা খেলছে, সেখানে 5 জন লোক আছে, এই ধরনের বাক্যে দেয়ার হবে। আর ওই ধরনের বাক্য ছাড়া সরাসরি আমরা সাবজেক্টের জায়গায় কি বসাবো, ইট বসাবো। এখানে তো সেখানে আছে বা কোনো একটা কিছু বোঝাচ্ছে না, তাই আমরা ইট নিব। ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, এটা তোমরা বাক্যের স্ট্রাকচার দেখে বুঝতে পারবে। এরপর হচ্ছে ড্যাশ গোজ আ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্য ডে। তাহলে গোজ এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্য ডে। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি মানে একটি প্রভাব রয়েছে যে কি মর্নিং শোজ ডে, সকালে কি দিন দেখাই। তাহলে আমরা দেয়ার গোজ বলতে পারি সেখানে একটি প্রভাব রয়েছে যে মর্নিং শোজ দ্য ডে। তোমার মাথায় রাখবে এরকম প্রভাব থাকলে তখন আমরা সবসময় শুরুতে দেয়ার নিব। মানে যে কোনো প্রভাব উল্লেখ করতে গেলে প্রথমেই যে বাক্যটা তাকে মুখস্থ করে ফেলবা, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, এটা অলওয়েজ থাকবে, এটা মনে রাখবা। কম্বিনেশন সেন্টেন্স করতে গেলে বা যেখানে যাও না কেন দেয়ার গোজ এ প্রভাব দ্যাট এই বাক্যটা থাকেই। তো সেই দিক বিবেচনায় আমি এখানে দেয়ারটা নিচ্ছি। এরপর আসি আমরা এইচ নাম্বার, এখানে একটু ঝামেলা সৃষ্টি হওয়ার কথা। অ্যান্ড এলিগেটর, দুইটা গ্যাপ আছে, যে নাম্বারেও দুইটা গ্যাপ আছে। তারপর এখানে আছে দ্য জার্নি, এখানে আছে অ্যান এলিগেটর। অপশনে আমাদের দুইটার অপশন আছে, হোয়াট ডাজ লুক লাইক আর একটা হচ্ছে হোয়াটস লাইক। তাহলে আমরা কোনটা নিব? এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন। কোনটা কোন জায়গায় বসবে আমরা কীভাবে জানবো? মনে রাখবো হোয়াটস লাইক হচ্ছে মানে এই হোয়াটস লাইকটা হচ্ছে যখন আমাদের কোনো একটা বিষয়ের কোনো একটা প্রকৃতি বোঝাবে, মানে জিনিসটা কেমন এটা না, জিনিসটা কেমন বোঝাতে গেলে বিশেষ করে কোনো ব্যক্তি বা বস্তুর দেখতে কেমন বোঝালে হোয়াট ডাজ লুক লাইক। আর এমনি প্রকৃতি বা বৈশিষ্ট্য জানতে চাওয়া হলে হোয়াটস লাইক। তো সহজভাবে তোমরা চিনতে পারবা কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো বিষয় কেমন। বিষয় হবে না, খুব কমই হবে বিষয়, এখানে বিশেষ করে কি ব্যক্তি থাকবে না হয় বস্তু থাকবে। ব্যক্তি, বস্তু, প্রাণী যে কোনো একটা কিছু দেখতে কেমন বোঝালে আমরা কি করব, হোয়াট ডাজ দ্য এলিগেটর লুক লাইক। এটা খুবই সিম্পল, তোমরা বুঝতে পারবা। এখানে দ্য জার্নি দেখা যাচ্ছে,
তাহলে জার্নি তো দেখতে কেমন হবে না। জার্নি কি দেখা যায়? নো। যে জিনিসটাকে দেখা যাবে, যে ব্যক্তিকে দেখা যাবে, যে বস্তুকে দেখা যাবে, তো দেখতে কেমন বুঝালে আমরা? হোয়াট ডাজ দ্য এলিগেটর লুক লাইক? এলিগেটর মানে কি? কুমিরের মতোই বোঝায় একটা প্রাণী। তো সেজন্য আমরা হোয়াট ডাজ দ্য এলিগেটর লুক লাইক নিয়েছি। এখানে নিব হোয়াটস দ্য জার্নি লাইক, মানে জার্নিটি কেমন ছিল, দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক। আর এমনি বিষয়টা কেমন বা কোনো একটা বৈশিষ্ট্য জানতে চাইলে হোয়াটস লাইক। আমরা এখানে হোয়াটস লাইক। আশা করি তোমরা বুঝতে পারবা। আমি তো এখানে কখনোই কনসিডার করবো না যে হোয়াট ডাজ দ্য জার্নি লুক লাইক, কারণ জার্নি কি দেখা যায়? নো। যে জিনিসটাকে দেখা যায় সেটাই আমরা লুক লাইক নিব। তারপর আই নাম্বারটা বাকি আছে, হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস। ওইটা আমি গতকালকে বলেছিলাম, জার্মান প্যারেন্টস ইনফ্যাক্ট হি লিভ মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রোড, মানে সে তার জীবনের বেশিরভাগ সময় কি বাইরে বসবাস করে। ইনফ্যাক্ট কিসের কারণে? ওই হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস মানে জার্মান পিতামাতার ঘরে কি করার কারণে? জন্মগ্রহণ করার কারণে। অবশ্যই ওয়াজ বর্ন। এখানে কী হবে? ওয়াজ বর্নটা চেনা একেবারে ইজি, এটা সবাই চিনতে পারে। সালের আগে হয়, বার্থ প্লেস, বার্থ ডেট, এগুলো আর কি, এগুলোর আগে আমাদের ওয়াজ বর্নটা হবে। তাছাড়া অর্থও বুঝতে হবে। তো আশা করি আজকে আমরা লেট এলংয়ের ব্যবহার জানলাম। আমি একটু আলোচনা যদি করি, লেট এলং হচ্ছে তুলনামূলক। বড় ছোটো জিনিসের পার্থক্য বোঝাতে গেলে তখন লেট এলং হয়। যেমন আমরা বলি না, সে 1 কিলোমিটার তো দূরের কথা, সে 10 কিলোমিটার তো দূরের কথা, 5 কিলোমিটার হাঁটতে পারবে না। এই ধরনের বাক্যে আমরা লেট এলংটা নিব। তো আমরা এখানে দেখেছি 2 নম্বরে হ্যাভ টু হচ্ছে কোনো কিছুর বাধ্যবাধকতা বোঝালে, অবশ্যই করতে হবে এমন কোনো কাজ বোঝালে। ইট তো আমরা জানি সাবজেক্টের জায়গায় হবে, যখন সেখানে বোঝাবে না, জাস্ট এমনি সাবজেক্টের জায়গায় বসে বা অবজেক্ট থাকবে, সেখানে আমরা ইট নিব। ওয়াজ বর্ন জেনেছি জন্মগ্রহণের ক্ষেত্রে। অ্যাজ সুন অ্যাজ হচ্ছে দুইটা কাজের পারস্পরিক সম্পর্ক, মানে পরপর, একটি কাজের পরপর আরেকটা কাজ শুরু হচ্ছে এমন বোঝালে অ্যাজ সুন অ্যাজ। তারপর দেয়ার হচ্ছে সেখানে, সেখানে বোঝালে আমরা দেয়ার নিব, মানে সেখানে এমন কিছু হচ্ছে, তাহলে সাবজেক্টের জায়গায় তখন আমরা দেয়ার নিব। মনে রাখবা দেয়ার আর ইটের কনফিউশন তৈরি করা যাবে না। ইটটা নিবা সহজ সরল বাক্যে যেখানে সাবজেক্ট বা অবজেক্ট থাকবে, আর দেয়ারটা নিবা যে সেখানে রয়েছে, সেখানে আছে, সেখানে এমন, সেখানে তেমন, এই ধরনের কোনো কিছু বোঝালে, মানে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে দেয়ার। তারপর হোয়াট ডাজ লুক লাইক হচ্ছে কোনো একটা প্রাণী, কোনো একটা বস্তু যেটা দেখা যায়, যেটা দেখা যাবে, তখন সেটার ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ দ্য লুক লাইক নিব। যেমন দ্য এলিগেটর, এটা দেখা যাচ্ছে, সেজন্য আমরা হোয়াট ডাজ দ্য এলিগেটর লুক লাইক, এটা দেখা যায়, দৃশ্যমান, কিন্তু দ্য জার্নি অদৃশ্যমান, তাই আমরা হোয়াটস দ্য জার্নি লাইক নিব। তাহলে গেছে হোয়াটস লাইক হচ্ছে যখন অদৃশ্যমান থাকবে, অদৃশ্যমান কোনো কিছু কেমন জানতে চাওয়া হলে হোয়াটস লাইক, আর দৃশ্যমান কিছু জানতে চাওয়া হলে লুক লাইক। তারপর হ্যাড বেটার হচ্ছে আমাদের যখন কি কোনো একটা কিছু করা বেটার বোঝাবে, মানে ভালো বোঝাবে। তো হ্যাড বেটার আর উড রাদারের পার্থক্য হচ্ছে, উড রাদার দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য বোঝাবে বাক্যেই। যে বাক্যে আমার দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য বোঝাবে, মানে আমি একটি ছেড়ে আরেকটি করতেছি, একটি বাদ দিয়ে আরেকটি করতেছি, এমন বোঝালে উড রাদার, মানে একটা কাজের চেয়ে আরেকটা কাজ ভালো বোঝালে উড রাদার নিব। যদি কোনো কম্পেয়ার না করে জাস্ট কোনো একটা কিছু করা ভালো বোঝায়, তখন আমরা হ্যাড বেটার নিব, মানে কোনো কম্পেয়ার থাকবে না। যেমন ইউ হ্যাড বেটার নট টাচ ক্রোকোডাইল, এখানে কোনো কম্পেয়ার নাই, জাস্ট তোমাকে বলেছে ক্রোকোডাইল টাচ করা ভালো হবে না, মানে টাচ না করাই ভালো। কিন্তু উড রাদার এখানে পার্থক্য আছে, এই যে আই ডোন্ট নিড আ লিফট, আই উড রাদার ওয়াক, তাহলে এখানে লিফট আর ওয়াকের মধ্যে পার্থক্য আছে না, দুইটা কম্প্যারিজন করে বলা হয়েছে। লিফট বাদ দিয়ে ওয়াক মানে হাঁটাটাই প্রাধান্য দেওয়া হয়েছে, তাই উড রাদার নিচ্ছি যেহেতু কম্প্যারিজন করা হয়েছে। তো এভাবে আমরা উড রাদার হ্যাড বেটার জানবো। তো আশা করি এখান থেকে যে রুলসগুলো আমরা জেনেছি, আমি বলতে পারি 80% তোমাদের কমপ্লিট। এই 2 নম্বর কোয়েশনে তোমরা কি 80% মার্কস নিশ্চিত, মানে 3 থেকে 4 নাম্বার কনফার্ম নিশ্চিত। 5 নাম্বার আছে না, মানে 10টা আসে আমাদের, গ্যাপস হচ্ছে 10টা। 10টার মধ্যে তোমাদের যে কোনো বোর্ডে, যে কোনো এক্সামে 8টা কমন পাবে, এটা 100%। মানে 8টা অপশন কমন পাওয়া, এটা 100%, কারণ আমাদের ঘুরে ফিরে এই অপশনগুলো থাকে, 2 নাম্বার কোয়েশনে এই অপশনগুলো থাকে।
তো আমরা যদি আরও 2-3টা বুট কোয়েশ্চেন সলভ করি, পুরা কোয়েশ্চনটা আমাদের 5 নাম্বার 100% নিশ্চিত হবে। তো ইনশাল্লাহ আমরা সামনের আরেকটি ক্লাসে আরেকটা বুট কোয়েশ্চন সলভ করে দেখাবো তোমাদের। এরপর আমরা নতুন আরেকটা টপিকে যাব। তো তোমরা তো সবাই অবগত আছো, আমাদের টপিকগুলো আমরা প্রথমে শর্টকাট রুলস নিয়ে আলোচনা করব, এরপরে বুট কোয়েশ্চন সলভ করব, এভাবে আমরা আগাবো। সো তোমরা যারা ক্লাসটি করেছো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা। তোমাদের সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।